হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম अगेन। আমি সৈকত সেন লাস্ট 5 ইয়ার ধরে জুনিয়র ইঞ্জিনিয়ারের বিভিন্ন স্টেট এবং সেন্ট্রাল লেভেলের কোচিং করাতে গিয়ে বুঝেছি যে আরসিসি ডিজাইনের টপিক পড়ানোর সাথে সাথে যদি আরসিসির কোড ধরে না বুঝিয়ে দেওয়া হয় স্টুডেন্টদের কিন্তু কনসেপ্ট পুরোপুরি কিছুতেই ক্লিয়ার হয় না। আমি আরসিসি ডিজাইনের প্রত্যেকটা টপিক আইএস কোডের সাহায্যে তোমাদের বুঝিয়ে দেব এবং পরীক্ষার জন্য তোমাদের রেডি করে দেব, ঠিক আছে। এবং এর পাশাপাশি প্র্যাকটিস বুক যেমন গুপ্তা, খুরমি গুপ্তা আর আগর এই প্রত্যেকটা বইয়ের সাথে সাথে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনও আমি টপিক ধরে ধরে তোমাদের সলভ করে দেব, যাতে পরীক্ষার হলে বসে আরসিসি ডিজাইনের যে কটা কোশ্চেনই আসুক না কেন প্রত্যেকটা তোমরা সলভ করতে পারো। আজকের আমাদের টপিক হচ্ছে ডিফ্লেকশন। আজকে আমরা ডিফ্লেকশন সম্বন্ধে ডিটেলে আলোচনা করব এবং আজকের টোটাল কনসেপ্ট বোঝার পরে আমি এই ক্লাসের শেষে গুপ্তার বইয়ে ডিফ্লেকশনের যে কটা প্রশ্ন রয়েছে সেই কটা প্রশ্নের নাম্বারিং করে রেখেছি। তোমরা যারা আমার ভিডিওর ক্লাস ভালো করে দেখো তারা আজকের ক্লাসটি দেখে প্রত্যেকটা অ্যান্সার নিজে নিজে সলভ করার চেষ্টা করো। যদি অ্যান্সারগুলো সলভ করতে সমস্যা হয় আমার নাম্বার দেওয়া রয়েছে ডেসক্রিপশনে এই ভিডিওর, সেখানে আমাকে হোয়াটসঅ্যাপ করে জানাও যে স্যার কোথায় আমাদের অসুবিধা হচ্ছে, ঠিক আছে। আপকামিং ক্লাসে গুপ্তার সেই প্রত্যেকটা কোশ্চেন আমি সলভ করে দেব। এসএসসি এবং পিএসসিতে ডিফ্লেকশন অফ বিম বা ডিফ্লেকশন অফ আরসিসি স্ট্রাকচারের যা কোশ্চেন এসেছে সব তোমাদের সাথে আলোচনা করব। আজকে আমি তবে আমাদের ক্লাস শুরু করছি। আমাদের আজকের ক্লাস ডিফ্লেকশন, ঠিক আছে। দেখো ডিফ্লেকশনকে মূল 3 ভাগে ভাগ করা যায়, ঠিক আছে। একটা হরাইজন্টাল ডিফ্লেকশন, একটা ভার্টিক্যাল ডিফ্লেকশন আর একটা সলিড স্ল্যাবের ডিফ্লেকশন, যাকে আবার আমরা 2 স্ল্যাবের ডিফ্লেকশনও বলতে পারি, ঠিক আছে। তবে লিখে দিচ্ছি এখানে 1 নম্বর লিখলাম হরাইজন্টাল ডিফ্লেকশন, 2 নম্বর লিখলাম ভার্টিক্যাল ডিফ্লেকশন এবং 3 নম্বর হচ্ছে সলিড স্ল্যাবের ডিফ্লেকশন। যদি পরীক্ষার ওয়েটেজ অনুসারে এটাকে আমি ভাগ করেছি প্রিভিয়াস পরীক্ষার কোশ্চেনগুলো দেখে। ভার্টিক্যাল ডিফ্লেকশন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, একে আমি 2টো স্টার দিয়ে ডিনোট করলাম। আর হরাইজন্টাল এবং সলিড স্ল্যাব ডিফ্লেকশনের ওয়েটেজ মোটামুটি এক, একে আমি সিঙ্গেল স্টার দিয়ে ডিনোট করলাম, ঠিক আছে। যেহেতু তোমার ভার্টিক্যাল ডিফ্লেকশন সবচেয়ে ইম্পর্টেন্ট বা এর ওয়েটেজ বেশি, তো প্রথমে আমি ভার্টিক্যাল ডিফ্লেকশন নিয়ে আলোচনা করব। আর ভার্টিক্যাল ডিফ্লেকশন বোঝানোর পরে হরাইজন্টাল ডিফ্লেকশন এবং তারপরে আমি সলিড স্ল্যাবের ডিফ্লেকশন নিয়ে আলোচনা করব, ঠিক আছে। তো দেখো আমরা প্রত্যেকেই যেহেতু আমরা একটা চাকরির পরীক্ষার প্রিপারেশন নিচ্ছি, প্রত্যেকেই ডিগ্রি অথবা ডিপ্লোমা পড়ে এসেছি, কারণ জুনিয়র ইঞ্জিনিয়ারের পরীক্ষা ডিগ্রি বা ডিপ্লোমা সবাই অ্যাপ্লিকেবল, ঠিক আছে, প্রত্যেকেই দিতে পারে। তো আমরা এটা বুঝি মোটামুটি সবাই যে ডিফ্লেকশন স্ল্যাবের হয়। যখন আমরা স্ল্যাব ডিজাইন করেছি সেমিস্টারে প্রত্যেকেই ডিফ্লেকশন একটা মূল ক্রাইটেরিয়া স্ল্যাব ডিজাইনের, সেটা আমরা লক্ষ্য করেছি। উইদাউট ক্যালকুলেটিং দ্য এফেক্টিভ ডেপথ অর ওভারঅল ডেপথ, যেভাবেই বলো না কেন, মানে ডেপথ ক্যালকুলেশন ছাড়া স্ল্যাবের ডিজাইন কমপ্লিট হয় না। তো ভার্টিক্যাল ডিফ্লেকশন মানেও কিন্তু ওই স্ল্যাবের ডেপথের ডিফ্লেকশন, ঠিক আছে। যদি আমি স্ল্যাবের ডেপথ যদি বেশি রাখতে পারি তাহলে ডিফ্লেকশন পয়েন্ট অফ ভিউ থেকে সেটা সেফ, আর যদি কম ডেপথ রাখি স্ল্যাবের তাহলে সেটা ডিফ্লেকশন অফ পয়েন্ট অফ ভিউ থেকে আনসেফ। তো এবার তো মনে প্রশ্ন আসতে পারে যে স্যার তাহলে খুব ভালো কথা, সবসময় বড় চওড়া স্ল্যাব করে দেবো। দেখো চওড়া স্ল্যাব মানে আনইকোনমিক্যাল স্ল্যাব হয়ে যাবে, ঠিক আছে। আনইকোনমিক্যাল হবে, সেই জন্য স্ল্যাবের এফেক্টিভ ডেপথ আমাদের বের করতেই হবে সঠিকভাবে ডিফ্লেকশন পয়েন্ট অফ ভিউ দিয়ে। তো এইভাবে কিন্তু আইএস কোড দুভাবে স্ল্যাবের ডিফ্লেকশন বের করেছে, ঠিক আছে। তো কিভাবে সেই 2 ভাগ, যদি কোনো একটা স্ল্যাবের লেন্থ, স্ল্যাব বলা ঠিক না, এটা স্ল্যাবও হতে পারে বিমও হতে পারে, জেনারেলি মেজর পোর্শন স্ল্যাবে বের করা হয়, ঠিক আছে। কোনো একটা স্ট্রাকচার বললাম আরও ভালো করে, কোনো একটা স্ট্রাকচারের লেন্থ যদি 10 মিটার পর্যন্ত হয় তবে তার ডিফ্লেকশন বের করার বিভিন্ন ক্লজ রয়েছে। সেই ক্লজ আইএস 456 পেজ 37 23.2.1 নম্বর ক্লজের এ ভাগে লিখেছে। আর যদি কোনো কারণে স্প্যান 10 মিটারের বেশি হয়
বা সেই স্ট্রাকচারের লেন্থ যদি 10 মিটারের বেশি হয়, স্প্যান বা লেন্থ যাই বলো না কেন, তবে তার জন্য আলাদা একটা ক্লজ রয়েছে। ওই 10 মিটার পর্যন্ত ক্লজটা হচ্ছে 23.2.1 এ নম্বর, আর যদি 10-এর বেশি হয়ে যায় তার লেন্থ, তাহলে 23.2.1 বি নাম্বার। এই দুটো ক্লজে ডিটেলে ভার্টিক্যাল ডিফ্লেকশন সম্বন্ধে বলে দিয়েছে, ঠিক আছে। প্রথমে দেখো, সব বোঝার আগে, সব তো ক্লিয়ার বুঝবোই, আমি একটা বাস্তব একটা উদাহরণ দিয়ে তোমাদের বোঝাই, একদম ক্লিয়ার হয়ে যাবে। আমার মনে হয় সবচেয়ে সুন্দরভাবে এভাবে বুঝবে। ধরো একটা লেন্থ বললো, দুটো ক্লজ বলে দিল, একটা স্ল্যাবের লেন্থ বললো 4 মিটার, একটা স্ল্যাবের লেন্থ বললো 4 মিটার, আরেকটা স্ল্যাবের লেন্থ বললো হচ্ছে 14 মিটার। এই দুটো স্ল্যাবের আমার কি করতে বের করলো, এই দুটো স্ল্যাবের আমার কি করতে বললো, এই দুটো স্ল্যাবের এফেক্টিভ ডেপথ বের করতে বললো। তো আমি জানি এটা, আমাকে ক্লজে আমি জেনেছি IS 456 থেকে, ডি এফেক্টিভ বের করার ফর্মুলা হচ্ছে স্প্যান ডিভাইডেড বাই এক্স ভ্যালু, স্প্যান ডিভাইডেড বাই এক্স ভ্যালু। এক্স কী জিনিস আমি দেখবো, এখনও কিছু দেখিনি। আর এটার ক্ষেত্রে বললো লেন্থ 14 মিটার। এর ক্ষেত্রে আবার ফর্মুলাটা একটু আলাদা, ডি মিনিমামও লিখতে পারি, অথবা ডি এফেক্টিভে দুটোই লেখা যায়, এফেক্টিভ মিনিমাম ডেপথ। তো এখানে এফেক্টিভ না লিখে ডি মিনিমামও লিখতে পারি, দুটোই কারেক্ট, ডি মিনিমামও লিখতে পারি, ঠিক আছে। তো যদি 10 মিটারের বেশি হয়, তো এটা কি, এই লেন্থটা হচ্ছে, এই লেন্থ লেস দেন 10 মিটার, আর এই লেন্থ অ্যাবভ 10 মিটার, অ্যাবভ 10 মিটার হলে ডি মিনিমামের ভ্যালু হচ্ছে স্প্যান ডিভাইডেড বাই এক্স ভ্যালু যেটা ছিল আপ টু 10 মিটার পর্যন্ত যেটা ছিল সেটাই লিখলাম। আরেকটা নতুন জায়গা এখানে যোগ করব, স্প্যান ডিভাইডেড বাই এক্স ভ্যালু ইন্টু 10 বাই স্প্যান। এবার ক্যালকুলেশনটা করার পরে একদম ক্লিয়ার হয়ে যাবে, কোনো ডাউটই আর থাকবে না তোমাদের, ঠিক আছে। দেখো, তা আমি জানি স্প্যান কত আমাকে বলে দিয়েছে, একটার ক্ষেত্রে স্প্যান 4 মিটার, আরেকটার ক্ষেত্রে স্প্যান 14 মিটার। আরেকটা জিনিস জানতে হবে, ঠিক আছে, যেটা কি টাইপ অফ স্ট্রাকচার, মানে ক্যান্টিলিভার স্ট্রাকচার না সিম্পলি সাপোর্টেড, ঠিক আছে, না ওভারহ্যাঙ্গিং, কি ধরনের স্ট্রাকচার, না কন্টিনিউয়াস। আরেকটা জিনিস তোমাদের জানতে হবে যে এটা কী ধরনের স্ট্রাকচার, ক্যান্টিলিভার না সিম্পলি সাপোর্টেড না কন্টিনিউয়াস, এটা কী ধরনের স্ট্রাকচার জানতে হবে। ক্যান্টিলিভার, সিম্পলি সাপোর্টেড বা কন্টিনিউয়াস, এর ওপর ডিপেন্ড করে কিন্তু ওই এক্সের ভ্যালুটা ভ্যারি হয়, ঠিক আছে। যদি আমার স্ট্রাকচার হয় সিম্পলি সাপোর্টেড, যদি সিম্পলি সাপোর্টেড স্ট্রাকচার হয় তাহলে আমাদের এক্সের ভ্যালু আলাদা হয়। দেখো, আরেকটা জিনিস জানতে হবে যে স্ট্রাকচারটা কী ধরনের স্ট্রাকচার, ক্যান্টিলিভার না সিম্পলি সাপোর্টেড না কন্টিনিউয়াস, ঠিক আছে। এই তিনটে টাইপ অফ স্ট্রাকচারের ওপর ডিপেন্ড করে আমাদের এক্সের ভ্যালু ভ্যারি করে। যদি ক্যান্টিলিভার স্ট্রাকচার হয় এক্সের ভ্যালু হয় 7, যদি সিম্পলি সাপোর্টেড স্ট্রাকচার হয় এক্সের ভ্যালু হয় 20, আর কন্টিনিউয়াস স্ট্রাকচার হলে এক্সের ভ্যালু হয় 26। তো আমি এখানে ধরে নিচ্ছি আমাদের স্ট্রাকচারটা সিম্পলি সাপোর্টেড, তো লেন্থ লিখলাম এখানে। আরেকটা দ্বিতীয় নম্বর ক্লজ, এই দুটো স্ট্রাকচারই আমার সিম্পলি সাপোর্টেড, এই দুটো স্ট্রাকচারই আমার সিম্পলি সাপোর্টেড, এই দুটো স্ট্রাকচারই সিম্পলি সাপোর্টেড। তো সিম্পলি সাপোর্টেড স্ট্রাকচারের এক্সের ভ্যালু কত, সিম্পলি সাপোর্টেড স্ট্রাকচারের এক্সের ভ্যালু হচ্ছে 20, ঠিক আছে। আমি অলরেডি বললাম এই তিনটে ভ্যালু ভাই মনে রাখতেই হবে, একদম কান খুলে শুনে রাখো। ক্যান্টিলিভার বললে 7, সিম্পলি সাপোর্টেড বললে 20, কন্টিনিউয়াস বললে 26, 7, 20, 26, ঠিক আছে। তাহলে আমার সবগুলোই আমি ফুলফিল করে ফেললাম ক্রাইটেরিয়া, স্প্যানও পেয়ে গেছি, এক্সের ভ্যালুও পেয়ে গেছি। এবার আমি আমাদের কোশ্চেনে জাস্ট বসিয়ে দেবো, আর কিচ্ছু করার নেই, শুধু কোশ্চেনে বসাবো আর উত্তর পাবো। এ দেখো, তাহলে কি লিখলাম, স্প্যান ডিভাইড বাই এক্স ভ্যালু। এই স্প্যান ভালো করে মনে রাখো, এই স্প্যান সবসময় মিলিমিটার ইউনিটে হয়। তাহলে 4 মিটার রয়েছে, তো মিটার লিখতে পারবো না, 4 মিটারকে আমি 1000 দিয়ে গুণ করে একে মিলিমিটারে নিলাম। আর এক্সের ভ্যালু,
তাহলে এক্স এর ভ্যালু কত পেয়েছি 20, তাই এটা ক্যালকুলেশন করলে আমি অ্যান্সারটা পেয়ে যাব, আমাদের এই অ্যান্সারটা পেয়ে যাব ডি মিনিমামের ভ্যালু কত। ডি মিনিমামের ভ্যালু পেলাম, এবার ডি মিনিমামের ভ্যালু পেয়ে তাকে ক্লিয়ার কভার দিয়ে যোগ করে যদি আমি ওভারঅল ডেপথ আমার স্ট্রাকচারে রাখি তাহলে সেটা আমার ডিফ্লেকশন ক্রাইটেরিয়াতে সেফ। এবার আমি আসছি যে লেন্থ যদি মোর দেন 10 মিটার হয় তাহলে কি, লেন্থ যদি আমার মোর দেন 10 মিটার হয় সেটাও আমি লিখে দিচ্ছি। ওপরে কি লেখা আছে স্প্যান, তাই বললাম ওপরের যে স্প্যান সেটা অলওয়েজ ইজ ইন মিলিমিটার ইউনিট, তাহলে 14 মতন লিখলাম, ঠিক আছে, আর এটাকে আমি মিলিমিটার ইউনিটে নিয়ে আসলাম। আর নিচে কি লিখেছি এক্স ভ্যালু, এক্সের ভ্যালু কত হবে 20, কারণ হচ্ছে বলে দিয়েছি আমি যে এটা আমার সিম্পলি সাপোর্টেড স্ট্রাকচার, তাহলে এক্সের ভ্যালু লিখলাম 20 ইন্টু 10 বাই স্প্যান। এখানে দেখো এই 10টা 10 লিখলাম, কিন্তু নিচের যেই স্প্যানটা আছে সেটা কিন্তু আর মিলিমিটার ইউনিটে হবে না, এটাই পার্থক্য মূল, এই স্প্যানটা মিটার ইউনিটে হবে, তাহলে এখানে হবে 14, ঠিক আছে। তাহলে এই ওপরের ইউনিটটা হচ্ছে মিলিমিটার আর নিচের ইউনিটটা হচ্ছে মিটার। এই দুটো জিনিস কিন্তু মনে রাখতে হবে, পার্টিকুলার এই দুটো জিনিস যদি এই দুটো জিনিসেই ভুল হয়ে যায়, আমি প্রিভিয়াস ইয়ারও পড়াতে গিয়ে দেখেছি বহু স্টুডেন্ট এই দুটো জায়গাতে ভুল করে, ওপরটা হবে মিলিমিটার আর নিচেরটা হবে মিটার। আশা করি তোমরা ভালো করে বুঝে গেছো। এবার আমি সলিউশন করলাম, এবার আমার যেটা অ্যান্সার আসলো সেটাই, ঠিক আছে। তো ওপরটা এলো হচ্ছে মিলিমিটার আর নিচেরটা মিটার, আর ব্যাস ক্লিয়ার এই জায়গাটা, আশা করি প্রত্যেকে বুঝে গেছো, ঠিক আছে। এবার আমি দেখাচ্ছি, এবার আমি মূল থিওরিতে দেখাচ্ছি, এই তো নিউমেরিক্যালের সাহায্যে বোঝালাম। এবার দেখো কি লিখেছি, স্প্যান যদি আপ টু 10 মিটার পর্যন্ত হয় তাহলে ডি মিনিমামের ফর্মুলা কি, স্প্যান ডিভাইড বাই এক্স ভ্যালু। স্প্যান কি এক্স ভ্যালু কি তোমরা পুরো জেনে গেছো, ঠিক আছে। আর যদি অ্যাবভ 10 মিটার হয় তাহলে ভ্যালু হচ্ছে স্প্যান ডিভাইড বাই এক্স ভ্যালু ইন্টু 10 বাই স্প্যান। ওপরের স্প্যানের ইউনিট কি মিটার আর নিচের স্প্যানের ইউনিট কি মিলিমিটার, নিচের স্প্যানের ইউনিট হচ্ছে মিলিমিটার, ঠিক আছে। এটাকে আমি গোল করে দিচ্ছি, আর ওপরের স্প্যানের ইউনিট হচ্ছে মিটার। নিজেরাও এটা এইভাবে গোল করে নাও, ঠিক আছে। এটা কোথায় দিয়েছে, কোন ক্লজে দিয়েছে সেটাও কিন্তু আমি অলরেডি লিখে রেখেছি এখানে, এটা কোথায় দিয়েছে কোন ক্লজে দিয়েছে সেটাও অলরেডি কিন্তু এখানে লেখা আছে। ক্লজ নম্বর 23.2.1 এ নম্বর ক্লজ, এটা বলেছে আপ টু 10 মিটার পর্যন্ত, আর অ্যাবভ 10 মিটারে বলেছে ক্লজ 23.2.1 বিতে, ঠিক আছে। আর দেখো এরপরে কি লিখেছি, এরপরে লিখেছি ক্যান্টিলিভার হলে ভ্যালু হয় 7, সিম্পলি সাপোর্টেড হলে ভ্যালু হয় 20, আর কন্টিনিউয়াস হলে ভ্যালু হয় 26, 7 20 26, এই এক্সের ভ্যালু হয়, ঠিক আছে, 7 20 26। অলরেডি তোমরা এটা জেনে গেছো, ঠিক আছে। আর এই এক্সকে কি বলে, এবার আমি কোডাল প্রভিশন, এতক্ষণ আমি কি করে পরীক্ষায় অ্যান্সার করব সেটা বুঝিয়ে দিয়েছি, এবার কোডাল প্রভিশন বইয়ের ভাষায় বোঝাবো। বইয়ে কি বলেছে, বই বলে এক্স হচ্ছে ভার্টিক্যাল ডিফ্লেকশন লিমিট, ঠিক আছে, যেটা হচ্ছে স্প্যান বাই এফেক্টিভ ডেপথের রেশিও। তাই তো স্প্যান বাই এফেক্টিভ ডেপথের রেশিওই তো হচ্ছে, দেখো না একে যদি আমি সলভ যদি করি, এক্স কি, এক্সকে যদি আমি উপরে নিয়ে যাই তাহলে এক্স কি আসবে আমার, স্প্যান বাই ডি মিনিমাম, এটা আমি মিনিমাম ডেপথ বের করছি বলে, বা এটা আমার এফেক্টিভ ডেপথ অ্যাকচুয়ালি হয় ডি এফেক্টিভের মিনিমাম ডেপথ, ঠিক আছে। তো তাই তো হলো আমার এই এক্স কি হলো ভার্টিক্যাল ডিফ্লেকশন লিমিট, যেটা স্প্যান এবং ডিফ্লেকশন, এফেক্টিভ ডিফ্লেকশন, আরও ভালোভাবে বলতে গেলে এফেক্টিভ ডিফ্লেকশনের রেশিও, ঠিক আছে। এই হয়ে গেল আমার টোটাল আলোচনা, ঠিক আছে, ভার্টিক্যাল ডিফ্লেকশন সম্বন্ধে। এবার আমি ক্লজ দেখিয়ে দিচ্ছি IS 456-এ কোথায় লেখা আছে। দেখো এই দেখো IS কোড, ঠিক আছে, IS কোডে দেখো কোথায় এটা বলা আছে, দেখো ক্লজ 23.2.1 এর দুটো ক্লজ জানতে হবে, এ আর বি, এই দুটো ক্লজ জানলে আমি পুরো পারবো। এবার আমি একটু বড় করে নিই আর তোমাদের পড়ে ভালো করে বুঝিয়ে দিই জায়গাটা, ক্লজ দুটো, আশা করি এবার প্রত্যেকে বুঝতে পারছো। দ্য ভার্টিক্যাল ডিফ্লেকশন লিমিট, ঠিক আছে, জেনারেলি বি অ্যাজিউমড টু বি স্যাটিসফাই প্রোভাইডেড দ্যাট স্প্যান টু ডেপথ রেশিও মানে এক্স, স্প্যান টু ডেপথ রেশিও মানেই এক্স, আমি জানি এটা, ঠিক আছে, আর নট গ্রেটার দেন, ঠিক আছে, দ্য ভ্যালু অবটেইন অ্যাজ বিলো, বেসিক ভ্যালু স্প্যান টু এফেক্টিভ ডেপথ রেশিও
স্প্যান আপ টু 10 মিটার, তার মানে স্প্যান যখন লেস দেন 10 মিটার, সে ভ্যালু কত বললাম অলরেডি, ক্যান্টিলিভার হলে 7, সিম্পলি সাপোর্টেডে 20 আর কন্টিনিউয়াসে 26, 7, 20, 26 দেখে নিলে। আর কি বলেছিলাম 2 নম্বরে কি গ্রেটার দেন 10 মিটার হবে আমার স্প্যান, ঠিক আছে, সেটাই লিখেছে এখানে, এটা বললাম স্প্যান ইজ গ্রেটার দেন 10 মিটার, ঠিক আছে। ফর স্প্যান অ্যাবভ 10 মিটার, একদম পরিষ্কার লেখা আছে অ্যাবভ 10 মিটার, দ্য ভ্যালু অফ এ মে বি মাল্টিপ্লাই, দ্য ভ্যালু অফ এ বলতে এই 7, 20, 26 এই ভ্যালুগুলো, বা 7, 20, 26 কিসের ভ্যালু, এক্সের ভ্যালু, ঠিক আছে, আমি যেটাকে বাস্তবে এক্স দিয়ে করিয়েছি নিউমেরিক্যাল প্রবলেমে, বাই 10 বাই স্প্যান ইন মিটার, মানে এই স্প্যানটা মিটারে হয়, এটা এখানে বলে দিল। এই হয়ে গেল আমাদের টোটাল ভার্টিক্যাল ডিফ্লেকশন সম্বন্ধে কোডাল আলোচনা, বাস্তব একটা চার্ট দিয়ে আলোচনা করলাম এবং নিউমেরিক্যাল পড়িয়ে দিলাম। আশা করব তোমাদের কারো সমস্যা হবে না আর এর উপরে যদি কোশ্চেন আসে। দেখো এরপরে আমরা আলোচনা করব আমাদের নেক্সট টাইপ অফ ডিফ্লেকশন, হরাইজেন্টাল ডিফ্লেকশন সম্বন্ধে, ঠিক আছে। তো হরাইজেন্টাল ডিফ্লেকশনকে আবার দুভাগে ভাগ করা যায়, ঠিক আছে। হরাইজেন্টাল ডিফ্লেকশনকে তো দেখো তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে স্যার কেন স্ট্রাকচারের মধ্যে হরাইজেন্টাল ডিফ্লেকশন আসবে, এটা আগে বলুন, এবং আইএস কোডে কোথায় লেখা আছে হরাইজেন্টাল ডিফ্লেকশন সম্বন্ধে সেটা বলুন, তারপর হরাইজেন্টাল ডিফ্লেকশন নিয়ে আপনি বলবেন, ঠিক আছে। তো দেখো ভাই, তো প্রথমে বলি হরাইজেন্টাল ডিফ্লেকশন নিয়ে পেজ 37 ক্লজ 23.2 ডিটেলে লেখা আছে, আমি দেখাচ্ছি এখনই তোমাদের, ঠিক আছে। আর কেন হরাইজেন্টাল ডিফ্লেকশন আসে, হরাইজেন্টাল ডিফ্লেকশন আসে যদি কোনো একটা স্ট্রাকচারের ওপর লোডের পাশাপাশি টেম্পারেচার, ক্রিপ এবং শ্রিঙ্কেজ এইসব এফেক্টগুলো যদি আসে তবে তার মধ্যে হরাইজেন্টাল ডিফ্লেকশন আসে, ঠিক আছে। আমি দেখো যেভাবে নোট করে দিচ্ছি একদম এইভাবে তোমাদের খাতায় নোট করো, পরীক্ষার আগে কিন্তু ভিডিও আমার বারবার শোনার সময় পাবে না, তখন নিজের খাতা দেখবে এবং প্র্যাকটিস কোশ্চেনগুলো দেখবে, এই করেই চাকরি পেতে হবে, ঠিক আছে। তো হরাইজেন্টাল ডিফ্লেকশন আসে অল লোড, সব রকম লোড তো নিশ্চয়ই, লোডের জন্যই তো ডিফ্লেকশন আসে, অল লোড ইনক্লুডিং টেম্পারেচার, ক্রিপ আর শ্রিঙ্কেজ, এই এফেক্টের জন্য আমাদের কোনো একটা স্ট্রাকচারে হরাইজেন্টাল ডিফ্লেকশন আসে, ঠিক আছে। তো হরাইজেন্টাল ডিফ্লেকশন আমরা দুভাগে ভাগ করেছি, তো কি সেই দুই ভাগ, সেই দুই ভাগ হচ্ছে তার মেজারমেন্ট অনুসারে তাকে দুভাগে ভাগ করা হয়েছে। যদি কোনো স্ট্রাকচার যেদিনকা কাস্টিং করছি সেই দিন তার লেভেল নিয়ে নিলাম, তারপরে ধরো তারপরে বলতে ধরো 1 বছর পর আমি হরাইজেন্টাল ডিফ্লেকশন মাপছি, কাস্টিংয়ের ডেটে সেই স্ট্রাকচারের আমি লেবেল করলাম, লেবেলিং ইনস্ট্রুমেন্টের সাহায্যে লেবেল করলাম, বা ধরো প্লাম্বিং ফর্কের সাহায্যে আমি লেবেল করলাম। 1 বছর পর যদি তার হরাইজেন্টাল ডিফ্লেকশন মাপি তবে তার একটা আলাদা ফর্মুলা। আর ধরো আমার একটা টোটাল স্ট্রাকচার তৈরি হয়ে গেছে, ঠিক আছে, ফিনিশিং হয়ে গেছে, পার্টিশন ওয়াল ফল সব কাজ হয়ে গেছে, এবার তারপরে আমি লেবেলিং ইনস্ট্রুমেন্টের সাহায্যে কাজ শেষ হয়ে গেল, টোটাল কাজ শেষ হয়ে গেল, তারপরে তার লেবেলিং ইনস্ট্রুমেন্টের সাহায্যে লেবেল নিয়ে নিলাম এবং 1 বছর পর তার হরাইজেন্টাল ডিফ্লেকশন মেজারমেন্ট করছি। তো দুটো ক্ষেত্রে কিন্তু হরাইজেন্টাল ডিফ্লেকশনের দু রকমের ভ্যালু আসে। যদি কাস্টিং লেভেল থেকে মেজারমেন্ট করি তাহলে হরাইজেন্টাল ডিফ্লেকশনের ভ্যালু স্প্যান বাই 250। স্প্যান কোন স্প্যান, আমি যেই স্ট্রাকচারের হরাইজেন্টাল ডিফ্লেকশন মেজারমেন্ট করতে চলছি সেই স্ট্রাকচারের স্প্যানই হচ্ছে এখানে স্প্যান। আর যদি আমি আফটার ফিনিশিং সেই স্ট্রাকচারের হরাইজেন্টাল ডিফ্লেকশন মেজারমেন্ট করি, সেই হরাইজেন্টাল ডিফ্লেকশনের ভ্যালু আমার কখনোই সেই স্প্যান বাই 350, স্প্যান বলতে যেই স্ট্রাকচারের মেজারমেন্ট করছি এখনই বললাম যেটা, সেই স্ট্রাকচারের স্প্যান আর ডিভাইডেড বাই স্প্যান বাই 350 অথবা 20 মিলিমিটার, এই দুটোর থেকে কিন্তু বেশি কিছুতেই হবে না। তো দেখো এখানে পরিষ্কার আমি লিখে দিয়েছি যে মেজারমেন্ট ফ্রম কাস্টিং লেভেল, মেজারমেন্ট ফ্রম কাস্টিং লেভেল, কাস্টিং লেভেল থেকে যদি মেজারমেন্ট করি হরাইজেন্টাল ডিফ্লেকশনের ভ্যালু কখনোই স্প্যান বাই 250, নট গ্রেটার দেন, ঠিক আছে। এই হরাইজেন্টাল ডিফ্লেকশনের এভাবে দেখাচ্ছি না, হরাইজেন্টাল ডিফ্লেকশনের ভ্যালু লেখা আছে এখানে নট গ্রেটার দেন স্প্যান বাই 350, নট গ্রেটার দেন স্প্যান বাই 250। আর যদি আমি ফিনিশিং, এই যে এখানে লেখা আছে ফিনিশিং এবং পার্টিশন ওয়াল, পার্টিশন ওয়ালও তো মানে অল কমপ্লিট, ঠিক আছে, টোটাল আমার কাজ শেষ, তারপরে যদি হরাইজেন্টাল ডিফ্লেকশন মাপি হরাইজেন্টাল ডিফ্লেকশনের ভ্যালু নট গ্রেটার দেন মিনিমাম অফ
স্প্যান বাই 350 অর 20 মিলিমিটার, এর বেশি হবে না। মানে স্প্যান বাই 350 আর 20 মিলিমিটার এই দুটোর মধ্যে যেটা ছোট তার থেকে বেশি হরাইজেন্টাল ডিফ্লেকশন আমাদের আসবে না। ঠিক আছে, এবার তোমাদের আইএস কোডটা দেখিয়ে দিচ্ছি। আইএস কোডে পেজ 37 ক্লজ 23.2। দেখো এটা আমাদের আইএস কোডের পেজ 37 ক্লজ নম্বর আমি কত বললাম 23.2। এই দেখো আমাদের ক্লজ 23.2। ঠিক আছে, এখানে কি বলেছে যে ফাইনাল ডিফ্লেকশন, একটু বড় করে নিচ্ছি তাই বুঝতে সুবিধা হবে। দেখো কি বলেছে এখানে, ফাইনাল ডিফ্লেকশন। ঠিক আছে, ফাইনাল ডিফ্লেকশন কেন? ডিউ টু অল লোড ইনক্লুডিং এফেক্ট অফ টেম্পারেচার, ক্রিপ আর শ্রিঙ্কেজ। ঠিক আছে, অ্যান্ড মেজার ফ্রম দ্য কাস্ট লেভেল। বলেছি যে কাস্ট লেভেল থেকে যদি মেজারমেন্ট করি তাহলে হরাইজেন্টাল ডিফ্লেকশনের ভ্যালু কখনোই স্প্যান বাই 250 এর বেশি হবে না। একদম ভ্যালুটা মনে রাখতে হবে, এটা কোডাল প্রভিশন, কিচ্ছু করার নেই। ঠিক আছে, আর দ্বিতীয়ত এটা গেল এ নম্বর ক্লজ। আর বি নম্বর ক্লজে কি বলেছে? দ্য ডিফ্লেকশন ইনক্লুডিং দ্য এফেক্ট অফ টেম্পারেচার, ক্রিপ অ্যান্ড শ্রিঙ্কেজ। ঠিক আছে, অকারিং আফটার, অকারিং মানে মেজারমেন্ট করেছি, আফটার পার্টিশন অ্যান্ড দ্য অ্যাপ্লিকেশন অফ ফিনিশিং, পার্টিশন এবং ফিনিশিং যেটাকে অল কমপ্লিট আমি বললাম, এরপরে যদি এটাকে যদি বেস ধরে তারপর থেকে যদি মেজারমেন্ট শুরু করি হরাইজেন্টাল ডিফ্লেকশনের মান আমি কি বলেছি? স্প্যান বাই 350 বা 20 মিলিমিটার, এর বেশি হবে না। দেখো তাই লেখা আছে, নট এক্সিট স্প্যান বাই 350 অর 20 মিলিমিটার হুইচ এভার ইজ লেস। ঠিক আছে, এই হয়ে গেল আমাদের দ্বিতীয় টাইপ অফ ডিফ্লেকশন, হরাইজেন্টাল ডিফ্লেকশন। এবার আমরা সলিড স্ল্যাবের ডিফ্লেকশন নিয়ে আলোচনা করব। দেখো এবার আমরা আমাদের লাস্ট টাইপ অফ স্ট্রাকচার সলিড স্ল্যাবের ডিফ্লেকশন সম্বন্ধে আলোচনা করব। ঠিক আছে, আমরা সলিড স্ল্যাবের ডিফ্লেকশন। দেখো সলিড স্ল্যাবের ডিফ্লেকশন প্রথমে বলি এটা কোথায় পাবে। এটা আইএস 456-এর 39 নম্বর পেজের 24.1 এই ক্লজে পাবে। ঠিক আছে, তো সলিড স্ল্যাবের ডিফ্লেকশন অলরেডি তোমরা জানো, অলরেডি আমি বলে দিয়েছি। ভার্টিক্যাল যে ভার্টিক্যাল ডিফ্লেকশনের কনসেপ্টেই সলিড স্ল্যাবের ডিফ্লেকশন হয়ে যাবে, শুধু কিছু ভ্যালু এদিক ওদিক মনে রাখতে হবে। ঠিক আছে, তো সলিড স্ল্যাবকে আমরা আবার 2A স্ল্যাবের ডিফ্লেকশন বলেও কনসিডার করে থাকি। তো 2A স্ল্যাবের কি দুটো বাহু থাকে, একটা লঙ্গার একটা শর্টার। তো আমি যখন ইউজ করব এফেক্টিভ ডেপথ বের করার সময় স্প্যান, তখন আমি ওই 2A স্ল্যাবের শর্টার স্প্যানটা কাজে লাগাবো। ঠিক আছে, তো আমি দেখো এখানে দুটো পয়েন্ট লিখে দিয়েছি, এই দুটো পয়েন্টের সাহায্যেই পুরো ব্যাপারটা তোমরা বুঝে যাবে। দেখো কি লিখেছি, আগে 2 নম্বর পয়েন্টটা পড়ে শোনাই, তারপর 1 নম্বর পয়েন্টটা পড়ে দিচ্ছি। তো 2 নম্বর পয়েন্টে কি লিখেছি, যে শর্টার স্প্যানের তো একটা লেন্থ আছে রে বাবা, শর্টার স্প্যানের লেন্থ লেস দেন 3.5 মিটার। তো এই ক্লজটা তখনই তোমার ভ্যালিড যদি 2A স্ল্যাবের শর্টার স্প্যানের লেন্থ 3.5 মিটার পর্যন্ত হয় এবং এই 2A স্ল্যাবের মধ্যে যে লোড আসছে সেই লোড হচ্ছে 3 কিলোনিউটন পার মিটার স্কোয়ার, এই রেটে যদি লোডিং হয়। ঠিক আছে, তো দেখো শর্টার স্প্যান লিখেছি আপ টু 3 মিটার অ্যান্ড লোডিং ক্লাস 3 কিলোনিউটন পার মিটার স্কোয়ার। এই দুটো কন্ডিশন যদি ফুলফিল হয় তাহলে আমি এফেক্টিভ ডেপথ কি করে বের করব 2A স্ল্যাবের। তো এফেক্টিভ ডেপথ বের করার ফর্মুলা হচ্ছে স্প্যান ডিভাইডেড বাই এক্স। তো স্প্যান এটা কি স্প্যান, এটা হচ্ছে শর্টার স্প্যান, এটা শর্টার স্প্যান অফ 2A স্ল্যাব, শর্টার স্প্যান অফ 2A স্ল্যাব, এটা আমাকে জানতে লাগবে। 2A স্ল্যাবের শর্টার স্প্যানের যেটা লেন্থ হবে সেটা এখানে স্প্যান হিসাবে আমি লিখবো। ঠিক আছে, তো দেখো এটা আমি দ্বিতীয় ক্লজটা ভালো করে পড়ে দিলাম। এবার প্রথম ক্লজে দেখো কি বলেছে, শর্টার স্প্যান শুড বি ইউজড ফর ক্যালকুলেটিং দ্য স্প্যান টু এফেক্টিভ ডেপথ রেশিও। এটাই তো আমি তো প্রথমেই তোমরা জানো, যেটা আমি আগেও বলেছি, এফেক্টিভ ডেপথের এইটাকে এভাবেও লেখা যায়, এই এক্স মানে কি, এক্স মানে হচ্ছে স্প্যান
বাই ডি এফেক্টিভ, ঠিক আছে। তাহলে সেটাই এখানে লেখা আছে, শর্টার স্প্যান শুড বি ইউজড ফর ক্যালকুলেটিং স্প্যান টু এফেক্টিভ ডেপথ রেশিও। তো এখানে যেই স্প্যানটা হবে সেই স্প্যানটা হচ্ছে শর্টার স্প্যান। আর সেই শর্টার স্প্যানের দুটো ক্রাইটেরিয়া কি, শর্টার স্প্যান হচ্ছে 3.5 মিটারের চেয়ে কম হবে তার লেন্থ, এবং লোডিং রেট হবে 3 কিলোনিউটন পার মিটার স্কোয়ার। এই হচ্ছে, এই কন্ডিশনের উপর বেস করে আমি 2A স্ল্যাবের ডিফ্লেকশন বের করে ফেলতে পারবো। ডিফ্লেকশন বের করা মানে কি, ওই টোটাল ডেপথটা বের করে দেওয়া, কারণ টোটাল ডেপথটা বের করতে পারলেই তো আমি জেনে যাব যে টোটাল ডেপথ, আমরা তো জানি অলরেডি যে ডেপথের ওপর আমাদের ডিফ্লেকশন ডিপেন্ড করে, ঠিক আছে। যদি ডিফ্লেকশন রিডিউস করাতে হয় তাহলে ডেপথ বাড়াতে হবে, এই হচ্ছে ক্রাইটেরিয়া। সেই জন্য টোটাল ডেপথ আমাদের বের করতে হবে। তো টোটাল ডেপথ তো আমরা অ্যাকচুয়ালি ক্যালকুলেশনে বের করি না, আমরা এফেক্টিভ ডেপথ বের করি, তার সঙ্গে কভার যোগ করে আমরা টোটাল ডেপথ আমরা বের করি। তো এই ফর্মুলার সাহায্যে আমরা এফেক্টিভ ডেপথ বের করে ফেললাম। এবার দেখো, আগে আমি পড়িয়েছিলাম যে 3টে কন্ডিশন, ক্যান্টিলিভার, সিম্পলি সাপোর্টেড এবং কন্টিনিউয়াস। এখানে একটু আলাদা বলবো, এখানে বলবো লোহার গ্রেডও তোমাদের বলে দেবো। তো লোহা দুরকম হতে পারে, একটা মাইল স্টিল আর একটা কি HYSD বার। তো মাইল স্টিলের ক্ষেত্রে যদি সিম্পলি সাপোর্টেড এন্ড কন্ডিশন হয় তবে এক্সের কি ভ্যালু হবে, তবে এক্সের ভ্যালু, এই এক্সের ভ্যালু বসাবো আর এই স্প্যান দিয়ে এক্সের ভ্যালু ভাগ করব, তাহলেই আমি আমার এই ডি এফেক্টিভের মানটা পেয়ে যাব। এই ডি এফেক্টিভের মান কি করে পাবো, ডি এফেক্টিভের মান পাবো এই স্প্যান পরীক্ষার হলে আমাদের দিয়ে দেবে, একে এক্স দিয়ে ভাগ করব। এই এক্সের ভ্যালুটাই বা কী করে পাবো, এক্সের ভ্যালুটা দেখে নেব মাইল স্টিল ইউজ করেছি না HYSD বার ইউজ করেছি। তো মাইল স্টিলের ক্ষেত্রে, তো এখানে দেখো ক্যান্টিলিভারের কোনো কন্ডিশন হয় না, দুটো কন্ডিশন হয় 2A স্ল্যাবের ক্ষেত্রে, হয় সিম্পলি সাপোর্টেড বা কন্টিনিউয়াস। সিম্পলি সাপোর্টেড এন্ড কন্ডিশন এবং রেনফোর্সমেন্ট হচ্ছে মাইল স্টিল, তাহলে এক্সের ভ্যালু হবে 35, আর কন্টিনিউয়াস হলো মাইল স্টিলের ক্ষেত্রে, তাহলে এক্সের ভ্যালু হবে 40। আর HYSDর ক্ষেত্রে কি হবে, HYSDর কোনো ভ্যালু মনে রাখার দরকার নেই, মাইল স্টিলের যা ভ্যালু 35 আর 40, একে 0.8 দিয়ে গুণ করে দেব, যা ভ্যালু আসবে সেটা HYSDর যথাক্রমে সিম্পলি সাপোর্টেড এবং কন্টিনিউয়াসের ক্ষেত্রে এক্সের ভ্যালু। এবার দেখো আমি নোট করে রেখেছি, পুরোটা বলে দিচ্ছি, একদম ইজিতে বুঝে যাবে। তো কি করলাম, মাইল স্টিল আর HYSD বার। মাইল স্টিলের ক্ষেত্রে সিম্পলি সাপোর্টেড আর কন্টিনিউয়াস ভ্যালুগুলো কি 35 আর 40। আর যদি আমি HYSD বার ইউজ করি তাহলে মাইল স্টিলের যে 35 আর 40 ভ্যালু, একে 0.8 দিয়ে গুণ করব। এটাও ক্লজে বলে দিয়েছে, 456 ক্লজে। এখানে আমি দেখো অলরেডি ক্লজ নম্বর লিখে রেখেছি, ক্লজ 24.1 পেজ 39। এবার আমি দেখাচ্ছি তোমাকে আইএস কোডটা। দেখো এখানে আইএস কোডটা পেজ 29 ক্লজ 24.1, ঠিক আছে। এখানে দেখো একটু বড় করে দেখাই, ভালো করে বুঝতে পারবে তাহলে। এখানে দেখো কি লিখেছে, এখানে ফর 2A স্ল্যাব, ঠিক আছে। কন্টিনিউয়াস বা সলিড এই ব্যাপারটা বলেইনি, এখানে টোটাল 2A স্ল্যাব বলেছে, ঠিক আছে। কিন্তু আমি তাহলে এবার মনে প্রশ্ন আসতে পারে, তা স্যার 456-এ বলে দিয়েছে 2A স্ল্যাব, তাহলে আপনি কেন ইউজ করলেন আলাদা টার্মোলজি? না, আমি আলাদা টার্মোলজি ইউজ করিনি, এই 2A স্ল্যাব এখানে দেখো সলিড স্ল্যাব বলেছে, এই সলিড স্ল্যাবকেই 2 আকারে এখানে ভাগ করেছে, ঠিক আছে। এটা বললাম সলিড মানে কি, সলিড মানে যেটাকে ঢালাই করা হয়েছে, তো সেটা সাধারণত 2A 1A দুটোই হতে পারে, কিন্তু পার্টিকুলার এই ক্লজটা আমাদের 2 জন্যই ভ্যালিড। তো আসলাম হচ্ছে 2A স্ল্যাব, স্প্যান হচ্ছে 3.5 মিটার পর্যন্ত স্প্যানের লেন্থ কত, লেন্থ লেস দেন 3.5 মিটার, ঠিক আছে, আপ টু 3.5 মিটার, মানে 3.5 মিটার পর্যন্ত, ঠিক আছে। একে লেস দ্যান ইকুয়ালস টু বলাটা আরও বেশি ভ্যালিড, লেস দ্যান বলার থেকেও লেস দ্যান ইকুয়ালস টু বলবো, ঠিক আছে। আর এই যে একটা বলেছে যে মাইল স্টিল রেনফোর্সমেন্ট, তারপরে বলেছে দেখো লোডিং কন্ডিশন কত, 3 কিলোনিউটন পার মিটার স্কোয়ার, সিম্পলি সাপোর্টেড আর কন্টিনিউয়াস ভ্যালু হচ্ছে 35 আর 40। আর যদি আমি FE 415 মানে HYSD, এখানে লেখাও আছে হাই স্ট্রেংথ ডিফর্ম বার, এটা যদি ইউজ করি
তাহলে 35-এর ভ্যালুকে আমি 0.8 দিয়ে আমি কি বললাম 35-এর ভ্যালুকে 0.8 দিয়ে গুণ করব আর 40-এর ভ্যালুকে 0.8 দিয়ে গুণ করব। এবার দুটো ভ্যালু পাবো, তাই করেছে এখানে 0.8 দিয়ে গুণ করে দিয়েছে। এই ভ্যালুগুলো আর মনে রাখতে হবে না, ক্যালকুলেটরের সাহায্যে করে নেবে পরীক্ষা হলে, কারণ কত মনে রাখবে। তাহলে তিনটে ভ্যালু শুধু মনে রাখতে হচ্ছে 35, 40 আর 0.8। এই করেই আমরা কিন্তু 2s ল্যাবের ডিফ্লেকশন টোটাল ক্যালকুলেশন করে নিতে পারবো। ঠিক আছে, আশা করি টপিক বুঝে গেছো। এবার এই কটা কোশ্চেন প্র্যাকটিস করে নাও। কোশ্চেন নাম্বার 47, 48, 49, 306, 288 আর 315, এগুলো গুপ্তার বইয়ের কোশ্চেন, এগুলো প্র্যাকটিস করে নাও। আর আমি নেক্সট উইকে যেই ক্লাস নেব সেখানে আমি এই পার্টিকুলার প্রত্যেকটা কোশ্চেনই আমি সলভ করে দেবো। ইন দ্যাট মিড টাইম তোমরা যারা আমার সঙ্গে যুক্ত রয়েছো বা রেগুলার আমার ভিডিও দেখো, তাদের একটা কথা ভালো করে বলে দিচ্ছি, প্র্যাকটিস করতে অসুবিধা হলে আমাকে হোয়াটসঅ্যাপে জানাও, আমি অ্যান্সার দিয়ে দেবো। ঠিক আছে, উত্তর দেখে কিন্তু উত্তর নিও না, নিজে প্র্যাকটিস করো। আমি একদম ডিটেলে আলোচনা করে দিয়েছি, আশা করব কোথাও সমস্যা হবে না। থ্যাংক ইউ, সবাই সুস্থ থাকো, ভালো করে পড়াশুনো করো এবং প্রে করি যাতে এবছর জুনিয়র ইঞ্জিনিয়ারের পিএসসি বেরোয়।